সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দুই একটি কথা বলে নিই। সেটি হচ্ছে যে তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে, অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছো, তো তোমাদের সবার জন্য আমি নিয়মিতই ধারাবাহিকভাবে বইয়ের প্রথম থেকে একেবারে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস অনুযায়ী ক্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের জন্য আমার একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ। তো এই স্ক্রলিংয়ে তোমরা দেখতে পাবে সেই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ, যেখান থেকে আমি সাধারণত তোমাদেরকে এই পেজ থেকে মাঝে মাঝে আমি লাইভ করে থাকি। বিশেষ করে প্রথম বর্ষের জন্য, অর্থাৎ রসায়ন উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম বর্ষ, তাদের জন্য আমি প্রথম পত্রটা প্রতিনিয়তই লাইভ করছি এই বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে। তো তোমাদের যারা ছোট ভাই বোন রয়েছে তাদের সবাইকে সেই পেজে অ্যাড হওয়ার জন্য বলবে আমার পক্ষ থেকে। আর তোমাদের জন্য ধারাবাহিকভাবে আপাতত আমি ক্লাস ভিডিওগুলো দিয়ে যাচ্ছি প্রত্যেকটা টপিকস অনুযায়ী। তো তোমরা চেষ্টা করবে সেই ভিডিওগুলো দেখার জন্য। আর আমার পেজ থেকে তোমরা সেই ভিডিওগুলো পাবে, আমার ইউটিউব চ্যানেলে পাবে এবং আমার ইনস্টাগ্রামে পাবে, সব জায়গাতে পাবে। তো আমার সকল ডিটেলস তোমরা এই ভিডিওর স্ক্রলিংয়েও দেখতে পাবে, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও দেখতে পাবে, অথবা ভিডিওর একেবারে শেষে বিস্তারিত রয়েছে। তো তোমরা আগের যে ক্লাস ভিডিওগুলো রয়েছে আমার, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো মূলত আমরা আগের ক্লাসে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছিলাম। তো সহজভাবে যদি বলি আমরা যে হাইড্রোকার্বনটা কি, সেটি হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি, অর্থাৎ অ্যারোমেটিকটা কি? তো অ্যারোমেটিক শব্দের স্বাভাবিক অর্থ, প্রাচীনকালে এই শব্দের অর্থ বলা হতো মোটামুটি যে সুগন্ধযুক্ত যে সকল বস্তু বা দ্রব্য, সেগুলোকে মূলত অ্যারোমেটিক বলা হতো। তো গ্রিক শব্দ অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। দেখো, এটা একটা গ্রিক শব্দ অ্যারোমা, এর অর্থ হচ্ছে সুগন্ধ, অর্থাৎ সুগন্ধযুক্ত বা সুগন্ধিযুক্ত যে সকল যৌগ, সেগুলোকে মূলত অ্যারোমেটিক বলা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এমন কিছু অ্যারোমেটিক যৌগ রয়েছে যাদের সুগন্ধ নেই, অর্থাৎ সুগন্ধি বৈশিষ্ট্যটা নেই। আবার কিছু কিছু অ্যারোমেটিক যৌগ রয়েছে যাদের অত্যন্ত বিকট দুর্গন্ধ রয়েছে। হ্যাঁ, সুগন্ধ তো নেই এবং এমনকি দুর্গন্ধ রয়েছে। তো সেই সকল যৌগ কিন্তু আমাদের অ্যারোমেটিক। তো যাই হোক, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক কথাটার স্বাভাবিক একটা মিনিং দাঁড়ায়, সেটি হচ্ছে কি সুগন্ধিযুক্ত যৌগ। তো আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাহলে আমরা কি সুগন্ধিযুক্ত যে হাইড্রোকার্বনগুলো রয়েছে সাধারণত সেই যৌগগুলোকে বলা হবে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক কথাটার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে যে সাধারণত অ্যারোমেটিক যৌগগুলো বদ্ধ শিকল যৌগ হয়ে থাকে, অর্থাৎ চাক্রিক বলয় আকৃতির বদ্ধ শিকল যৌগ হয়ে থাকে, এটা সাধারণত। হ্যাঁ, তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। যেমন C6H6, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত, তোমরা নিশ্চয়ই যেটা জানো। তো এটার যদি আমরা স্ট্রাকচার লিখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কি বেনজিন, তাই না? আচ্ছা, এখন এই বেনজিন এর নাম হচ্ছে আমাদের বেনজিন। আচ্ছা, এর নাম বেনজিন। এখন দুইটি বেনজিন বলয় যদি পাশাপাশি যুক্ত হয় তাহলে এর নাম কি? ন্যাপথালিন। এর নাম ন্যাপথালিন। এরপরে যদি আরো একটা বলয় যদি যুক্ত হয়, আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের ন্যাপথালিন, এটা হচ্ছে আমাদের অ্যানথ্রাসিন, এটা হচ্ছে আমাদের অ্যানথ্রাসিন। তো এই যে বেনজিন এবং বেনজিন এর জাতক যে সকল যৌগগুলো রয়েছে, মূলত সেই যৌগগুলোকে আমরা কি বলে থাকি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। যেমন এই বেনজিনের উপরে যদি ধরো
এখানে CH3 দেওয়া হয়, তাহলে এই যৌগটার নাম হয়ে যাবে টলুইন। ঠিক আছে, তারপরে আবার যদি আমি লিখি যে বেঞ্জিনের উপরে OH যদি দিয়ে দিই তাহলে এটার নাম হয়ে যাবে ফেনল। ওকে, আচ্ছা, তো এইটার কিন্তু আরেকটি নাম রয়েছে, হ্যাঁ, তোমরা জানো কিনা, এইটার হচ্ছে আরেকটি নাম হচ্ছে আমাদের কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে বাণিজ্যিক নাম, ফেনলটা হচ্ছে কেমিক্যাল নাম, আর কার্বলিক অ্যাসিডটা হচ্ছে আমাদের বাণিজ্যিক নাম। তো সাধারণত তোমরা লক্ষ্য করে থাকবে এটা হচ্ছে বাণিজ্যিক নাম। তো এই যে কার্বলিক অ্যাসিড বা ফেনলটা, তো এইটা সাধারণত সাপ তাড়ানোর কাজে ব্যবহার করা হয়, সাপ তাড়ানোর কাজে। অর্থাৎ যদি তোমার বাসা বাড়ি বা কোনো ঘর বাড়ি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে সাপের উপদ্রব অনেক বেশি, তো সেখানে যদি তোমরা একটা শিশিতে করে, কাঁচের শিশিতে করে যদি তোমরা এই ফেনলটাকে রেখে তার মুখটা ওপেন করে রেখে বাড়ির মধ্যে ঘরের এমন এক কোনায় রাখবে যেখানে সাধারণত ছোট বাচ্চা কাচ্চাদের যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখে আসছি বা আমরাও পড়ে আসছি যে তাহলে কি হয়, সেই বাড়িতে সাপ আসে না। অর্থাৎ ফেনল এর যে গন্ধটা রয়েছে এটা খুব তীব্র বিকট গন্ধ নয়, কিন্তু এর গন্ধে নাকি সাপ আসে না। তো আমরা এটাই জানি আর কি। তো যাই হোক, এটা আমরা জানলাম কি আমাদের, এটা হচ্ছে আমাদের টলুইন, এটা হচ্ছে আমাদের ফেনল। তো এইভাবে এই যে বেনজিন এবং বেনজিনের যে জাতকগুলো রয়েছে এগুলো সবগুলোকে মূলত আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারি। তো একটা জিনিস তোমরা অনেকেই ভুল করে থাকো অনেক সময়, তো সেটি হচ্ছে কি যে এই যে বেনজিনটাকে তোমরা লিখো যখন, হ্যাঁ, বেনজিনের মাঝখানের যে বলয়টা এটাকে অনেক সময় এরকম করে তোমরা দাও। তো এইটা কিন্তু মোটেও করা যাবে না, অবশ্যই বলয়টাকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এইভাবে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত দেওয়ার চেষ্টা করতে হবে। তো এইভাবে কখনো এতটুক করে দেয়া যাবে না, এটা কিন্তু ভুল, এটা ভুল, দিস ইজ রাইট। তো এই ভুলটা তোমরা করবে না। অনেক সময় এরকম হয়ে যায় যে হয়তোবা লেখার সময় লিখতে গিয়ে তাড়াহুড়া করে এরকম হয়ে যায়, কিন্তু রসায়নে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো তাড়াহুড়া করতে গিয়ে তোমার যদি ভুল হয় তাহলে সেই ভুলগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিই না, কারণ এখানে সিনসিয়ারিটির অনেক বিষয় রয়েছে এবং সাবধানতা এবং দক্ষতার সাথে খুব সুন্দরভাবে সঠিকভাবে লিখতে হবে রসায়নের বিষয়গুলো। তো যার কারণে এই, যেমন এর আগে একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়েছিলাম, খুব সম্ভবত আমার যেটা মনে পড়ে, যে ধরো এটি হচ্ছে আমার বিজোজন, ঠিক আছে, এখন এটি হচ্ছে আমার, দেখো, বিয়োজন। তো এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণরূপে আলাদা, সম্পূর্ণরূপে আলাদা। এখন তুমি বিয়োজন লিখতে গিয়েছো, বিয়োজন লিখছো কিন্তু ফোঁটাটা দাওনি। এখন আমি কি ধরে নেব, তুমি ফোঁটা দাওনি, তুমি ভুল করে ফেলেছো, ঠিক আছে, কিন্তু ফোঁটাটা না দেওয়ার জন্য সম্পূর্ণরূপে জিনিসটা আলাদা হয়ে গেল, অর্থটা আলাদা হয়ে গেল। সেক্ষেত্রে আমি তোমাকে, তুমি যতই তোমার মনে নেই বা ভুলবশত ফোঁটাটা দিতে ভুলে গেছো, হ্যাঁ, আমি সেটা কিন্তু মানবো না, আমি তোমার এটা সম্পূর্ণরূপে ভুল বলে ধরে নেব। তো এই কারণে রসায়নের এরকম ছোটখাটো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোতে আমাদেরকে অবশ্যই সাবধানতার সাথে উত্তর করতে হবে এবং উত্তরগুলো লিখতে হবে। বেনজিনের আণবিক সংকেত আমরা দেখতে পাচ্ছি যে C6H6। তো এখানে কার্বন সংখ্যা রয়েছে কয়টি? 6টি, এবং হাইড্রোজেন সংখ্যা রয়েছে 6টি। তো এর পাশাপাশি যদি আমরা সমসংখ্যক এন হেক্সেনের কথা চিন্তা করি, এন হেক্সেন, হ্যাঁ, এন হেক্সেন, তাহলে তার মধ্যে রয়েছে আমাদের C6H 6 দুগুণে 12 2 14। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন সংখ্যা 6টা এবং হাইড্রোজেন রয়েছে 14টা, কিন্তু বেনজিন অণুতে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কার্বন 6টা ঠিক আছে এবং হাইড্রোজেন রয়েছে 6টা। তো সেই ক্ষেত্রে এখানে আর এখানের মধ্যে 8টা হাইড্রোজেন কম রয়েছে, তাই না? 8টি কম আছে, কি আছে কম? হাইড্রোজেন। তাহলে স্বাভাবিকভাবেই এই যে বেনজিনটি যে একটা অসম্পৃক্ত যৌগ, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, অসম্পৃক্ত যৌগ। আর এই অসম্পৃক্ত যৌগটা কি? অসম্পৃক্ত যৌগ মানে হচ্ছে সেখানে অবশ্যই দ্বিবন্ধন অথবা 3 বন্ধনের উপস্থিতি আছে। তো বেনজিন যে সম্পৃক্ত নয় সেটা আমরা খুব সহজে বুঝতে পারলাম, যেহেতু আমাদের এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2n+2,
ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এন হেক্সেন হয়, আর এন হেক্সেনে C6H14, তো সেখান থেকে 8টি কম থাকার কারণে আমরা এটা নিশ্চিত হয়ে গেলাম যে বেনজিন অণুটা অসম্পৃক্ত, সম্পৃক্ত নয়। তো অসম্পৃক্ত যেহেতু, সেহেতু এখানে অবশ্যই কি থাকবে, দ্বিবন্ধন অথবা 3 বন্ধন থাকবে। এখন পরবর্তীতে এই বিষয়টা আমরা নিশ্চিত করব যে বেনজিন অণুতে আসলে দ্বিবন্ধন রয়েছে নাকি 3 বন্ধন রয়েছে। তো নেক্সট আমরা আরো কিছু বিষয় বেনজিন নিয়ে আলোচনা করি। চলো, বেনজিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া, খুব সহজ একটা বিক্রিয়া। সে বিক্রিয়াটা কি? সে বিক্রিয়াটি হচ্ছে যে বেনজিন এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে নিকেল প্রভাবকের উপস্থিতি, হ্যাঁ, নিকেল চূর্ণ এর উপস্থিতিতে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি করবে, আমাদের সাইক্লোহেক্সেন তৈরি করবে। এখন এটা অবশ্যই 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে। তো এখানে একটা কথা আমাদেরকে অবশ্যই বলতে হয়, সেটি হচ্ছে যে এই যে বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করবে নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, তাপমাত্রা লাগবে এখানে আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস। আর তাহলে আমাদের তৈরি হবে কি, বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি হবে। এখন এটা খুব একটা সহজ একটা বিক্রিয়া। তো তোমাদেরকে যেহেতু আমাদের জৈব যৌগের যে বিক্রিয়াগুলো ধীরে ধীরে আসছে, বিক্রিয়াগুলো ধীরে ধীরে আমরা এখন প্রত্যেকটা ধাপে 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 সব সময়ের জন্য আমাদের বিক্রিয়া লাগবে। তো তোমাদের একটা কথা আমি খুব গুরুত্বের সাথে বলতে চাই, সেটি হচ্ছে যে আমি সবসময় আমার সকল স্টুডেন্টসদেরকে এই কথাগুলো বলে থাকি। তো সেটি হচ্ছে যে যখন তোমরা কোনো বিক্রিয়ার মধ্যে যখন দেখবা যে তাপমাত্রা আছে, তো তাপমাত্রাটা যদি তোমাদের অ্যাকুরেটলি মনে না থাকে, যদি তাপমাত্রাটা মনে না থাকে, যেমন দেখো এই বিক্রিয়ার জন্য আমাদের ঠিক 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হবে। তো অ্যাকুরেটলি যদি এই তাপমাত্রাটা তোমার মনে না থাকে, তুমি কি করবা, অবশ্যই তাপমাত্রাটা উল্লেখ করবা না। এই জায়গাটাতে তুমি কি করবা, তাহলে এখানে এই জায়গাটাতে তুমি একটা হিট চিহ্ন, এভাবে হিট চিহ্ন দিয়ে দিবা। কিন্তু 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জায়গায় যদি তুমি 500 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দাও, দ্যাটস অ্যাবসলিউটলি রং হয়ে যাবে, একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই তাপমাত্রা মনে না থাকার কারণে তুমি যদি এখানে একটা হিট চিহ্ন দিয়ে দাও, সেক্ষেত্রে এক্সামিনার বা যে স্যার তোমার খাতাটা দেখবেন, সে স্যার তোমাকে নাম্বার দিতে পারেন, দেবেন এটা আমি বলছি না, দিতে পারেন। হয়তোবা আমরা ধরে নিই যে তোমার মনে নেই, তুমি হিট চিহ্ন দিয়েছো, কিন্তু তুমি যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড দাবা ডিরেক্ট যদি 500 বা 600 বা 800, মানে একেবারে অ্যাবসলিউটলি যে রং যেটা, সেটা যদি লিখে দাও, তাহলে কিন্তু আমরা বা যে স্যার তোমার খাতাটা দেখবেন, সেই স্যার কিন্তু সেটাকে একেবারে টোটালি রং হিসেবে ধরে নেওয়া হয়। তো এটা নির্ভর করবে সম্পূর্ণরূপে সেই স্যারের উপরে, যে স্যার তোমার খাতাটা দেখবেন। তো বিষয়টা অবশ্যই তোমরা একটু বিবেচনা করে দেখবে, যে আমি যে বিষয়টা বললাম, যে যদি তোমাদের রিঅ্যাকশন টেম্পারেচারটা মনে না থাকে, তাহলে তোমরা এই হিট চিহ্ন দিতে পারো। কিন্তু যদি ভুল সম্পূর্ণরূপে হিট দিয়ে দাও, অর্থাৎ তাপমাত্রাটা দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার কিন্তু একেবারে পুরো রিঅ্যাকশনটা তোমাকে ভুল প্রমাণিত হবে, এবং তুমি যে জানো না বা তোমার যে জানা নেই অ্যাকচুয়ালি সেই বিষয়টা, তখন সেটা প্রমাণিত হবে। তো অবশ্যই এই দিকটা তোমরা একটু লক্ষ্য রাখবে। বেনজিনের সাথে হ্যালোজেন সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিক্রিয়া। তো ইতিপূর্বে আমরা যেটি পড়েছিলাম সেটা ছিল কি, যে বেনজিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তো বেনজিনের সাথে এই হ্যালোজেন কিভাবে বিক্রিয়া করে, দেখো, যেহেতু আমরা জানি যে হ্যালোজেন সমান সমান কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? আচ্ছা, সেহেতু আমরা ধরে নিলাম বেনজিনের সঙ্গে আমাদের ক্লোরিন বিক্রিয়া করবে। এই ক্লোরিন বিক্রিয়া করবে প্রখর সূর্যালোকের উপস্থিতি লাগবে, হ্যাঁ, প্রখর সূর্যালোক লাগবে, অথবা অতি বেগুনি রশ্মি লাগবে, যেটাকে আমরা ইউভি বলতেছি। আচ্ছা, তো তাহলে এই বেনজিন তখন কি করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করবে হচ্ছে C6H6Cl6, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি বেনজিন হেক্সাক্লোরাইড। তো এই স্ট্রাকচারটা আমি আর একভাবে তোমাদের লিখে দিব, বেনজিন হেক্সাক্লোরাইড। এটা হচ্ছে কেমিক্যাল নাম,
আর এটার একটা বাণিজ্যিক নাম রয়েছে যেটা হচ্ছে আমাদের গ্যামাক্সিন পাউডার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গ্যামাক্সিন পাউডার। তো এটা হচ্ছে বাণিজ্যিক নাম। তো এই বেনজিন হেক্সাক্লোরাইডটা অত্যন্ত শক্তিশালী একটা জীবাণুনাশক। সাধারণত এটি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় থাকে বেনজিন হেক্সাক্লোরাইড। তো একইভাবে এখানে ক্লোরিনের জায়গায় ব্রোমিন বিক্রিয়া করলে সেটা বেনজিন হেক্সা ব্রোমাইড তৈরি করবে, ঠিক আছে। তো এই যে গ্যামাক্সিন পাউডার কিন্তু বেনজিন হেক্সাক্লোরাইডকে বলা হচ্ছে, নট বেনজিন হেক্সা ব্রোমাইড অর আদার হ্যালোজেন কম্পাউন্ড। তো যাই হোক, এই ক্লোরিন যুক্ত যে বেনজিন হেক্সাক্লোরাইড এটাকে শুধুমাত্র বলা হচ্ছে গ্যামাক্সিন পাউডার। তো স্বাভাবিকভাবে এই বেনজিনটা কি করবে, 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এই আমার বেনজিন হেক্সাক্লোরাইডটা তৈরি করবে। এখন ইতিপূর্বে যে রিয়াকশনটা আমরা দেখেছিলাম যে হাইড্রোজেনের সাথে রিয়াকশন, তো সেখানে আমরা দেখেছিলাম বেনজিন কি করে, বেনজিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সেন তৈরি করছিল। এখানেও আমরা দেখতে পেলাম যে বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অর্থাৎ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সেটি কি করছে, আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি করছে। তো এই থেকে স্পষ্টভাবে আমরা বলতে পারি যে বেনজিন অণুর গঠনে অসম্পৃক্ততা বিদ্যমান। তো এখন এটা একটা একরকম বলা যায় যে বেনজিন অণুর গঠনের এটা একটা প্রমাণ। তো এখন এই অসম্পৃক্ততাটা কি রকমের, দ্বিবন্ধন নাকি 3 বন্ধন, সেটার জন্য নেক্সট যে ক্লাস ভিডিও আমি তোমাদের করব সেটাতে আমি তোমাদের আলোচনা করব। তো এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ঠিক এই রিয়াকশনটাই একটু ভেঙে গাঠনিক সংকেত আকারে যদি লিখি তাহলে কিভাবে আসে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো, বেনজিন সি, আচ্ছা, তাহলে দ্বিবন্ধন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আচ্ছা, এখানে আমাদের লাগবে হচ্ছে ক্লোরিন, 3 অণু ক্লোরিন, তাই না? আচ্ছা, এখন এখানে আমার যে প্রখর সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি লাগবে সেটা কিন্তু আমি লিখছি না। আচ্ছা, আমি সংক্ষেপে একটু লিখে দিই, ইউভি। ওকে, এখন এই যে 3 অণু ক্লোরিনটা কি করবে, আমার এই 3 অণু ক্লোরিনটা এই যে দ্বিবন্ধনটাকে ভাঙবে, ভেঙে এইটা আমার প্রত্যেকটা কার্বনের সঙ্গে ঢুকবে। দেখো, আচ্ছা, এখানে আমার একটা করে হাইড্রোজেন আছে, দ্বিবন্ধন, একটা হাইড্রোজেন, আচ্ছা, দেখো এই যে গঠনটা আমি লিখলাম, এই বেনজিনটার দ্বিবন্ধনটাকে কি করবে, আল্ট্রাভায়োলেট রশ্মি ভাঙবে, ভেঙে 3 অণু ক্লোরিনটা এই প্রত্যেকটা কার্বনের সঙ্গে 3 অণু ক্লোরিনটা আমার যুক্ত হবে। তো এটাকে আমি সিম্পল ভাবে লিখতে পারি C6H6 এইটা, আর এইটা হচ্ছে আমার C6H6Cl6, যেটাকে একটু আগে আমি লিখছিলাম ওই জিনিসটা এইটা, জাস্ট এটাকে আমি গাঠনিক সংকেত আকারে একটু ভেঙে লিখলাম তোমাদের একটু বোঝার সুবিধার্থে। তো এইটাই হচ্ছে আমাদের সেই গ্যামাক্সিন পাউডার। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আর নেক্সট আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিকস আমি আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এভরি ডিটেলস তোমরা এই যে স্ক্রলিং এ দেখতে পাবে, এখানে ডিটেলস পাবে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি যেহেতু প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি, ক্লাস ভিডিও, সেহেতু তোমরা অবশ্যই ক্লাস ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটা অন করে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালোভাবে পড়াশোনা করো। নেক্সট টপিকস নিয়ে আমরা আবার আলোচনা করব।